আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম ইমোজি। ইমোজির মাধ্যমে আমরা যেমন সকল প্রকার ফিলিংস প্রকাশ করে থাকি, ঠিক তেমনি এই মুভিটিতে সকল প্রকার ফিলিংস আছে, যেমন লাভ, রোমান্স, খুশি, রাগ, অভিমান, কামনা, বাসনা, সেক্স, বিরহ ইত্যাদি। অনেকেই এমন আছেন মুভি যত ভালোই হোক না কেন পুরো এক্সপ্লেন না দেখেই চলে যান। তাদেরকে বলতে চাই, বরাবরের মতো এই ভিডিওটিও যদি পুরোটা না দেখে চলে যান তো নো প্রবলেম, তবে এটার দ্বিতীয় পর্বটি আপলোড হলে সেটা অবশ্যই দেখবেন, কারণ দ্বিতীয় পর্বের স্টোরি এবং স্বাদ একদম আলাদা। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে এই পর্বটি শুরু করা যাক। ఆదవుతో గడిపిన ఆ రోజుల్ని తలుచుకుంటేనే মুভির শুরুতেই দেখি আদিব নামের একটা ছেলে গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছে আর আমাদেরকে বলতেছে প্রতিটি লাভ রিলেশনে আমরা নানা প্রকার ফিলিংস অনুভব করি, এই যেমন প্রত্যাশা, অপেক্ষা, ভালোবাসা, কামনা, বাসনা, রাগ, ব্রেকআপ, অসহায়ত্ব ইত্যাদি। আমি প্রেমে পড়ার পর আমারও এইসবের মাঝে অনেক ফিলিংস অনুভব হয়েছে, তবে বর্তমানে আমি যে ফিলিংসে আছি সেটা হলো অসহায়ত্ব। এই বলতে বলতে আদিব অফিসে পৌঁছায় ও বসের রুমে গিয়ে বলে, স্যার আমার কয়দিন ছুটি লাগবে। বস কারণ জানতে চাইলে আদিব বলে, স্যার আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হতে যাচ্ছে, তাই আমার মানসিক অবস্থা খুব খারাপ। তো সিন রাতে আসলে দেখি আদিব বাসায় ফিরে রাতের খাবার খাওয়ার সময় বউকে খুব মিস করতেছে ও ভীষণ কষ্ট পাচ্ছে। তো সকালবেলা আদিবের ঘুম ভাঙতেই আদিবের ফোনে গুগল ফটোসের একটা নোটিফিকেশন আসে। আদিব সেটাতে ক্লিক করতেই 3 বছর আগের একটা ফটো ওপেন হয় আর আদিবের সেই দিনটার কথা মনে পড়লে সিন 3 বছর অতীতে চলে যায়। একদিন আদিবের বন্ধুরা একটা স্পোর্টস শপে মেয়ে দেখতে এসেছে। হ্যাঁ ঠিক শুনেছেন, মেয়ে দেখতে এসেছে এবং সাথে আদিবকেও এনেছে। তো আদিব নতুন শপে ঢুকে এগুলি ওগুলি ঘুরতে থাকলে হঠাৎ একটা মেয়েকে দেখতে পাই যে মেয়েটি শপের ভিতরেই বিন্দাস মোড়ে স্কেটিং করতেছে, তবে মেয়েটির মুখটা দেখা যাচ্ছে না, শুধু পিছনটা দেখা যাচ্ছে। আর আদিব মেয়েটিকে পিছন থেকে দেখেই পুরো ফিদা। তো মেয়েটি এই শপেরই সেলস গার্ল, এটা বুঝতে পেরে আদিব মেয়েটির কাছে আসলে মেয়েটি বলে, স্যার আপনার কিছু লাগবে? আদিব তো কিছু কিনতে আসেনি, তারপরেও সে বলে ওঠে, হ্যাঁ একটা ক্রিকেট ব্যাট লাগতো। মেয়েটি তখন একটা ব্যাট পছন্দ করে দিলে আদিব আরও যা যা কেনা যায় সব কিনতে শুরু করে, এই যেমন লেগ গার্ড, ক্যাপ, হ্যান্ড গ্লাভস, বল, সেফটি হেলমেট ইত্যাদি। এরপর কেনার মতো আর কিছু মাথায় না আসলে আদিব যাওয়ার সময় মেয়েটিকে বলে, তোমার নামটা কি? প্রার্থনা। ওকে থ্যাংক ইউ প্রার্থনা। এই বলে আদিব যেতে ধরতেই প্রার্থনা বলে ওঠে, তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই? আদিব তো কিছুই বুঝতে পারছে না। প্রার্থনা বলে, বিয়ে, হানিমুন, বাচ্চা এসব একটারও ইচ্ছে নেই? আদিব অবাক হয়ে বলে, আছে তো। প্রার্থনা তখন প্রাইভেট পার্ট সুরক্ষা গার্ড দেখিয়ে বলে, তাহলে এটা না কিনেই চলে যাচ্ছ যে? বেচারা অলরেডি কিনতে কিনতে ফকির হয়ে গেছে, কিন্তু কি আর করার, এটাও নিয়ে নাই। তো আদিব প্রার্থনাকে মিষ্টি করে বাই জানিয়ে চলে আসতে থাকলে প্রার্থনা পিছন থেকে আদিবকে দেখতে থাকে আর আদিবও যেতে যেতে পিছন ফিরে প্রার্থনাকে দেখতে থাকে। ব্যাস এরপর আদিব প্রার্থনাকে দেখার জন্য প্রতিটি দিন নানা জিনিস কেনার বাহানায় শপে আসতে শুরু করে। তো আপনারা সিনগুলো দেখেন, এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি ও সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো পরের দিন আদিব শপে এসে অনেক সাহস জুটিয়ে প্রার্থনাকে বলে ওঠে, আমি আসলে এখানে প্রতিদিন তোমাকে দেখার জন্য আসি। প্রার্থনা হেসে দিয়ে বলে, ব্যাপার না, অনেক ছেলে এখানে আমাকে দেখার জন্য আসে। ওই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ, সেও আমাকে দেখার জন্য আসে। লেজালা। আদিব কিভাবে বুঝাবে ভেবে পাচ্ছে না। আদিব বলে, অন্যদের আশা আর আমার আশার মধ্যে পার্থক্য আছে। আমি রোজ এখান থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো একটাও আমার কাজের না। এটা শুনে প্রার্থনা অবাক হয়ে বলে, হোয়াট? কেন তুমি এভাবে টাকা নষ্ট করছো? আদিব বলে, এটার উত্তরটা এখানে বলা সম্ভব না, প্লিজ তোমার ফোন নাম্বারটা দাও, ফোনে বলবো। প্রার্থনা তখন ফোন নাম্বারটা বললে আদিব নাম্বারটা নিয়ে বাইরে এসে ফোন করে বলে, এটা আমার নাম্বার, রাতে ফ্রি হয়ে মিস কল দিও। ব্যাস রাতে প্রার্থনাই আদিবকে কল করলে আদিব তো খুশিতে পুরো গুলগুলা। প্রার্থনা বলে, কি যেন বলবে বলেছিলে? আদিব বলে, আমরা কি দেখা করে সামনাসামনি আলাপ করতে পারি? প্রার্থনা বলে, হ্যাঁ অবশ্যই, তো ভোর 4:30টায় দেখা করো। আদিব তো অবাক।
এই সময় কে দেখা করে রে ভাই, কিন্তু ক্রাশ দেখা করতে রাজি হয়েছে, এটাই তো বড় কথা। তো ভোর 4:30টায় আদিব প্রার্থনার দেওয়া বাসার সামনে আসতেই প্রার্থনা এইভাবে বেরিয়ে আসে। প্রার্থনাকে এমন পোশাকে দেখে আদিব তো আবার একবার ক্রাশ খেয়ে যায়। প্রার্থনা বলে, তুমি সাইকেল চালাতে পারো? ব্যাস, এরপর দেখি প্রার্থনা আদিবকে একটা সাইকেল চালাতে দিয়েছে এবং নিজেও একটা সাইকেল নিয়েছে। তো প্রার্থনা বলে, এখন রিল্যাক্সে বলো কি বলতে চাও। আদিব বলে, আসলে আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। প্রার্থনা বলে, কি দেখে ক্রাশ খেয়েছো? আদিব মনে মনে ভাবে, সত্যিটা যদি বলি যে তোমার পিছন দেখে ক্রাশ খেয়েছি তো খবর আছে, তাই অন্য সবাই যা বলে সেটাই বলি। এই ভেবে আদিব বলে, আমি তোমার কিউটনেস ও তোমার মিষ্টি হাসি দেখে ক্রাশ খেয়েছি। এটা শুনে প্রার্থনা বলে, এটা তো আমাকেও অনেকেই বলেছে, নতুন কিছু বলো। লে জাল্লা, উপায় না পেয়ে আদিব ভয় ভয় বলে, আসলে সত্যি বলতে আমি তোমার পিছন দেখে ক্রাশ খেয়েছি। এটা শুনে প্রার্থনা হেসে দেয়। আদিব বলে, তোমার মোবাইলটা ব্যাক পকেটে রেখে যখন তুমি শপে চলাফেরা করো তখন পিছন থেকে সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তোমার পাগুলো আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, মন চাই সারাটা দিন তোমার পায়ের দিকেই চেয়ে থাকি। কন, এটা কোনো কথা? জীবনে তাহলে এমন প্রপোজাল শোনা বাকি ছিল। তো এভাবেই আলাপ করতে করতে সাইকেল চালিয়ে সকাল হয়ে যায়, আর এই বদৌলতে এদের মাঝে একটা বন্ধুত্বও হয়ে যায়। তারপর আর কি, এরা দুজনে রোজ দেখা সাক্ষাৎ করতে শুরু করে ও দুজন দুজনের সম্পর্কে জানতে পারে যে প্রার্থনা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই শহরে এসেছে এবং জবটা পাওয়ার পর থেকে এই শহরেই বাসা ভাড়া নিয়ে থাকতেছে। আর এদিকে আদিবের বাবা মাও দুজনের ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেছে, তাই আদিবও পরিবার ছেড়ে এই শহরে এসে জব নিয়ে এখানেই সেটেল হয়ে আছে। তো দুজনের লাইফ হিস্টোরি যেহেতু প্রায় সেম, তাই দুজনের মাঝে ভালো একটা বন্ডিং তৈরি হয় ও এদের সম্পর্কটা হালকা কালার থেকে ডিপ কালার ধারণ করে। তারপর আর কি, একদিন আদিব সাহস করে বলে ওঠে, আচ্ছা আমরা কি রিলেশন করতে পারি? প্রার্থনা তখন কি যেন ভেবে বলে, উত্তরটা পরে ফোন কলে জানাবো। ব্যাস, এরপর 1 সপ্তাহ কেটে যায়, বাট প্রার্থনার কোনো কল আসে না। এটা দেখে আদিব রাতের বেলা শপের সামনে আসলে প্রার্থনা বলে, এই রাতের বেলা তুমি এখানে কি করছো? আদিব বলে, 1 সপ্তাহ হচ্ছে উত্তরটা দিচ্ছ না, তাই সরাসরি জানতে এসেছি। প্রার্থনা হেসে দিয়ে বলে, তোমার উত্তরটা তো পরের দিনই রেডি হয়েছিল, কিন্তু তুমি ফোন করনি তাই জানতে পারোনি। এটা শুনে আদিব বলে, ও আচ্ছা, তো উত্তরটা কি? হ্যাঁ। প্রার্থনা হুম বললে আদিব খুশি হয়ে বলে, তার মানে তুমি এখন আমার গার্লফ্রেন্ড? হুম। এটা শুনে আদিব বলে, তাহলে কি আমি তোমাকে একটা কিস করতে পারি? শাবাশ বেটা। তো প্রার্থনা আশেপাশে লোকজন দেখে বলে, এখানে? হ্যাঁ। এক্ষুনি? হ্যাঁ। প্রার্থনা বলে, ধুর, চলো আমাকে বাসায় নামিয়ে দাও। তো আদিব বাইকে করে প্রার্থনাকে বাসার সামনে নামিয়ে দিলে প্রার্থনা যেতে যেতে থেমে গিয়ে এদিক ওদিক দেখে বলে, আরে গদ্ধব, এখানে তো আশেপাশে কেউ নেই, তাহলে এখানে আবদারটা করছো না কেন? হই হই হই। আদিব হুড়হুড় করে বাইক থেকে নেমে আসলে প্রার্থনা খপ করে আদিবকে কাছে টেনে নেয় আর আদিবও টুক করে কিস করে ফেলে। পরের দিন প্রার্থনার বাসার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই প্রার্থনা তার কাপড়গুলো ধোয়ার জন্য আদিবের ফ্ল্যাটে আসলে আদিব প্রার্থনাকে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এই চিকনার নাম এন্ডি আর এই মোটকুর নাম মুকুন্দ। তো প্রার্থনা আদিবের রুমে ঢুকে বলে, আমার গায়ের এই কাপড়টাও ধুয়ে দিতে হবে, তোমার একটা টি শার্ট দাও তো পরি। আদিব তখন একটা টি শার্ট দিয়ে মুখ ফিরিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলে প্রার্থনা বলে, এই খবরদার পিছন ফিরবে না কিন্তু। এই বলে প্রার্থনা তার কাপড়টা খুলে আদিবের টি শার্টটা পরতে থাকলে আদিব আয়নায় সেটা চেয়ে চেয়ে দেখতে থাকে। তো প্রার্থনা চেঞ্জ শেষে আদিবকে বলে, এখন দেখে বলো কেমন লাগছে। আদিব বলে, পুরো আগুন। ব্যাস, সিন কাট হলে দেখি আগুন পুরো দমে ছড়িয়ে পড়েছে। বাট মুকুন্দকে দেখে প্রার্থনার মুড অফ হয়ে গেলে আদিব বলে, কি হলো? প্রার্থনা বলে, ফের তোমার এখানে প্রাইভেসি বলতে কোনো জিনিস নেই। సరిగమ పాడేనే గుండెల్లో వేణుగానం నిండిపోయేనే కిల కిల నవ్వులే పరిమళం నింపెనే వెన్నెల్లో స్నేహరాగం జాలువారనే ఎన్నాళ్ళని ఈ దూరమో। তো পরের দিন প্রার্থনা শপে থাকার সময় আদিব মেসেজ করে বলে, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। এই বলে আদিব সারপ্রাইজটা দেওয়ার জন্য প্রার্থনাকে নিয়ে আসলে বিল্ডিং লিফটের মাঝে এদের সাথে একটা ছেলে ও একটা মেয়ের পরিচয় হয়। মেয়েটির নাম দীক্ষা ও ছেলেটির নাম অমর। এরা আদিবের সামনের ফ্ল্যাটেই ভাড়া উঠেছে, বাট গল্পের মাঝে এরা কেন ঢুকে পড়লো সেটা পরে জানতে পারবেন। তো আদিব প্রার্থনাকে রুমে এনে বন্ধুদেরকে রুম থেকে বের করে দেয় ও প্রার্থনার চোখ ধরে দেয়ালের কাছে এনে চোখ ছেড়ে দিলে প্রার্থনা তো রীতিমতো মুগ্ধ। ও মাই গড, আচ্ছা না লাগে ఉంది ফোন করে সেম টু সেম। তো প্রার্থনা ইমোশনাল হয়ে কেবল আদিবকে জড়িয়ে ধরেছে, এমন সময় মুকুন্দ এসে পড়লে আবারও প্রার্থনার ইমোশন চলে যায়। এটা দেখে আদিব রেগে মেগে মুকুন্দকে তাড়িয়ে দিয়ে বলে, বেবি আসো, আবার ইমোশন হয়ে জড়িয়ে ধরো। প্রার্থনা সরে যায় ও বলে, যান, মুড নষ্ট হয়ে গেছে। এরপর প্রার্থনা কাপড় গোছানোর সময়ও আক্ষেপ করে বলে, আচ্ছা
তোমার এই ফ্রেন্ডগুলো কি কখনো বাহিরে যায় না নাকি? আদিব থ মেরে যায়। ব্যাস পরের দিন রাতের বেলা আদিব প্রার্থনাকে ফোন করে বলে, হাই বেবি, কি করছো? প্রার্থনা বলে, এই তো শপে কাজ করছি। কেন? আদিব বলে, না মানে অ্যান্ডি মুকুন্দ দুজনেই বাসায় গেছে। হ্যাঁ তো? না মানে তুমি বলেছিলে না আমার ফ্রেন্ডগুলো কি কখনো বাহিরে যায় না নাকি, তাই এমনি জানালাম, এই আর কি। তো না কিছু নাই, এই বলে আদিব মন খারাপ করে কলটা কেটে দেয়। এর ঘন্টাখানিক পর কলিং বেলটা বেজে উঠলে আদিব গিয়ে দরজাটা খুলতেই क्रॉप टॉप मिनी स्कर्ट कम बेबी তো প্রার্থনা আদিবকে একটা ক্যান্ডেল আনতে বললে আদিব কিচেন থেকে একটা ক্যান্ডেল জ্বালিয়ে এনে দেখে প্রার্থনা নেই। আদিব তখন অবাক হয়ে বেডরুমে উকি মারতেই তো সকালবেলা প্রার্থনার ঘুম ভাঙলে প্রার্থনা আদিবের থেকে একটা কফি খেতে চাই। আদিব তখন বিছানা থেকে উঠে পড়লে এ কি, প্রার্থনার স্কার্ট দেখে আদিবের পরনে চলে এসেছে। সাবাস। তো এরা কফি টফি খেয়ে ফ্রেশ হয়ে ছাদে আসে। हाय হাই। তো দীক্ষাও অমর এভাবে ব্যায়াম করতে থাকে আর এরা সেগুলো দেখে মজা নিতে থাকে। আবার বলে রাখি, আদিব ও প্রার্থনার লাভ স্টোরির মাঝে এদের দুজনের এন্ট্রি কেন হয়েছে সেই রহস্যটা সামনে গিয়ে জানতে পারবেন। তো পরের দিন প্রার্থনা ছাদে উঠে নানা পোজ দিচ্ছে আর আদিব সেগুলোর ফটো তুলে দিচ্ছে। ছাদে দীক্ষাও ছিল, সে কেন জানি আদিবের ফটো তোলা দেখে মনে মনে হাসতেছে। তো এদিকে ফটো তোলা শেষ হলে প্রার্থনা দেখে একটা ফটো তোলাও ভালো হয়নি। এটা দেখে প্রার্থনা আদিবের উপর রেগে গেলে দূর থেকে দীক্ষা বলে, আমি কি তুলে দিব? প্রার্থনা রাজি হলে দীক্ষা অস্থির বেশ কয়টা ফটো তুলে দেয়, যা দেখে প্রার্থনা খুশি হয়ে বলো, ওয়াও তুমি এত সুন্দর ফটো কিভাবে তুললে, তুমি ফটোগ্রাফার নাকি? দীক্ষা বলে, হ্যাঁ আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এটা শুনে আদিব বলে, ও তার মানে তুমি পশু পাখিদের ফটো তোলো? দীক্ষা বলে, হ্যাঁ। সিন রাতে আসলে দেখি আদিব ও প্রার্থনা বসে টিভি দেখতেছে। এমন সময় দীক্ষা দরজা খুলে হাই দিয়ে বলে, সরি তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য, আসলে আমার একটা হেল্প লাগতো। আমার বাবা মা হঠাৎ ফোন করে বলতেছে তারা নাকি এখানে আসতেছে, কিন্তু আমি যে এখানে আমার বয়ফ্রেন্ড অমরের সাথে থাকি এটা যদি তারা জানতে পারে তাহলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তাই তোমরা যদি অমরকে একটা রাত এখানে থাকতে দিতে তাহলে খুব উপকার হতো। কালকেই আমার বাবা মা চলে যাবে, সো জাস্ট একটা রাত প্লিজ। তো আদিব ও প্রার্থনা রাজি হলে দীক্ষা তাড়াহুড়ো করে তার রুম থেকে অমরের ইউজ করা সকল জিনিসপত্র এদের ফ্ল্যাটে শিফট করে ফেলে ও অমরও শিফট হয়। এরপর দীক্ষা চলে যাওয়ার সময় প্রার্থনা বলে, তুমি একা তোমার বাবা মাকে হ্যান্ডেল করতে পারবে নাকি আমিও হেল্প করব? দীক্ষা বলে, তুমি হেল্প করলে তো ভালোই হয়। এটা শুনে প্রার্থনা দীক্ষার রুমমেট হিসেবে অভিনয় করার জন্য দীক্ষার রুমে শিফট হয়ে যায়। তো দীক্ষার বাবা মা আসতেই প্রার্থনা হাই হ্যালো করে। দীক্ষা বলে, বাবা সে আমার রুমমেট। আঙ্কেল তখন হাই হ্যালো করে বেলকুনিতে গিয়ে এদিক ওদিক উকি মারতে থাকে আর এদিকে দীক্ষার মা পাশের রুমে ঢুকতে ধরে। দীক্ষা বলে, মা ও রুমে যেও না, ওটা প্রার্থনার রুম, এই পাশের এটা আমার রুম। দীক্ষার মা তখন সেই রুমের এদিক ওদিক দেখতে থাকে। এরপর আরেক দরজা দেখিয়ে বলে, এটা কিসের রুম? দীক্ষা বলে, মা এটা বাথরুম। দীক্ষার মা তখন বাথরুমটা খুলতেই দেখে একটা ছেলের আন্ডারওয়্যার। এই রে কাম সারছে। আন্টি বলে, দীক্ষা আন্ডারওয়্যারটা কার? দীক্ষা তো কি বলবে ভেবে পাচ্ছে না। তখন প্রার্থনা দুম করে বলে ওঠে, আন্টি ওটা আমার ছোট ভাইয়ের, 2 দিন আগে বেড়াতে এসেছিল, গাধাটা ভুল করে ছেড়ে গেছে। এটা শুনে আন্টির কলিজায় পানি আসে আর এরাও ফাঁসতে ফাঁসতে বাঁচে। তো রাতে আন্টি রান্না করতেছে আর আঙ্কেল এই ফাঁকে বিড়ি খাওয়ার জন্য লুকিয়ে বিল্ডিং এর নিচে যাচ্ছে। কিন্তু এমন সময় অ্যান্ডি কয়েক বোতল মাল নিয়ে রুমে ঢুকলে আঙ্কেল বোতলগুলো দেখতে পায়। তো অ্যান্ডি মালগুলো রুমে আনলে সবাই চিয়ার্স করতেই আঙ্কেল দুম করে দরজা খুলে সবার সাথে হাই হ্যালো শুরু করে। লে জ্বালা, সবাই তো ভেবে থাকে খেয়ে গেছে। আর সবচেয়ে বড় ফাটাবাসের চিপায় পড়ে গেছে অমর, কারণ আজ বাদে কাল সে আঙ্কেলের জামাই হতে চলেছে। এটাও না হয় ঠিক ছিল, কিন্তু আঙ্কেল বলতেছে, গাইস আমি দেখলাম তোমরা কয়েক বোতল মাল আনলে, বোতল দেখে তো আমারও পিনিক উঠে গেছে। এখন এই রাতে আমি বাহিরে তো পাবো না, তাই তোমাদের সাথে কি একটু যোগ দিতে পারি? আদিব জবাব দেয় না, কিন্তু যেই না আঙ্কেল বলে আমি টাকা দিব, ব্যাস সঙ্গে সঙ্গে আদিব খাড়ার উপরে রাজি হয়ে যায়। আঙ্কেল তখন ভিতরে এসে একটা বোতল নিয়ে এদের থেকে একটু সাইডে গিয়ে বসে খেতে শুরু করে। ওদিকে দীক্ষার মা কিচেনে দীক্ষার সাথে রান্নায় ব্যস্ত। এই ফাঁকে প্রার্থনা আদিবের ফ্ল্যাটের দরজায় এসেই বলে, কিরে তোরা আমাকে ছাড়া একা মাল খাচ্ছিস? সবার তো ফেটে যাচ্ছে, কারণ সাইডে একটু আড়ালেই দীক্ষার বাবা বসে আছে। কিন্তু এটা তো প্রার্থনা জানে না। তাই প্রার্থনা মাল খাওয়ার জন্য ভিতরে আসতেই আঙ্কেলকে দেখে শক। হ্যালো আঙ্কেল, আপনি এখানে কি করছেন? আঙ্কেল বলে, তার আগে বলো তুমি এখানে কি করছো? প্রার্থনা বলে, আঙ্কেল আমি হাঁটতে হাঁটতে ভুল করে ঢুকে পড়েছি। আদিব বলে,
আঙ্কেল আমরা তো সামনাসামনি বিল্ডিং এ থাকি, তাই ও হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ভুল করে এখানে ঢুকে পড়ে। আঙ্কেল বলো ও আচ্ছা, তো রাতের বেলাতেও? তখন আদিব বলে আসলে আঙ্কেল সে আমার গার্লফ্রেন্ড। আঙ্কেল বলে ও আচ্ছা, তো বসো মাল খাও। প্রার্থনা ভেবাচাকে খেয়ে বলে না না আঙ্কেল আমি এসব খাই না, এমনি মজা করছিলাম। এই বলে প্রার্থনা আড়ালে আদিবকে একটা ফ্লাইং কিস করে আবার দীক্ষার ফ্ল্যাটে চলে আসে। দীক্ষা তখন প্রার্থনাকে কিচেনে ব্যস্ত করে দিয়ে একটা দুষ্টু ভাবনা ভাবতে থাকে। ব্যাস এরপর আদিবের ফ্ল্যাটের দরজা খুলে বলে ওঠে হাই গাইস, আমাকে ছাড়া একা একা মাস্তি করা হচ্ছে। সবাই তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। দীক্ষা এসে তার বয়ফ্রেন্ডের পাশে বসে বলে বাবু সোনা তোমার না মিষ্টি অনেক পছন্দ, এই দেখো তোমার জন্য মিষ্টি এনেছি। আড়ালে থাকা দীক্ষার বাপ ভাবতেছে এই ভয়েস তো আমার বেটির। এদিকে সবাই আতঙ্কে আঙ্কেলের ওদিকে তাকাচ্ছে, আর সবচেয়ে বেশি আতঙ্কে আছে অমর। দীক্ষা বলে কি হলো তোমরা সবাই ওদিকে কি দেখছো? কেউ তো কিছু বলার সুযোগ পাচ্ছে না। দীক্ষা অমরকে বলে জানো আগামীকাল সকালে পুরো একদম ফিটফাট হয়ে ভদ্র ছেলে সেজে আমার ফ্ল্যাটে আসবে কেমন? আমি তোমাকে আমার বাবার সাথে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিব। অমর খালি মাথা নাড়াচ্ছে। দীক্ষা বলে টেনশন করো না, পরে সুযোগ বুঝে বাবাকে আমার রিলেশনের ব্যাপারে জানাবো। কি এবার খুশি তো? আড়াল থেকে আঙ্কেল বলে ওঠে খুব খুশি। বয়স শুনে দীক্ষা অবাক হয়ে আঙ্কেলের এদিকে আসতেই এই গেল। দীক্ষা চোরের মতো বলে বাবা আপনি? এদিকে আঙ্কেলও তো বোতল সহ কেস খেয়ে গেছে, তাই সেও আসামির মতো বলে মা ভালো আছিস? কন কি একটা অবস্থা। আঙ্কেল বলে যার জন্য মিষ্টি এনেছিস এ তোর বয়ফ্রেন্ড? তখন পিছন থেকে উকি মেরে অমর হাই হ্যালো করে। আঙ্কেল বলে এই ছেলেটা কি এই ফ্ল্যাটেই থাকে? দীক্ষা মাথা নেড়ে হ্যাঁ বললে আঙ্কেল বলে তোরও কি রাত বিরাতে হাঁটতে হাঁটতে এখানে ঢুকে পড়ার অভ্যাস আছে নাকি? আদিব বলে না আঙ্কেল আমরা রাতে দরজায় তালা দিয়ে রাখি। দীক্ষা বলে বাবা কিচেনে মনে হয় রান্না পুড়ে যাচ্ছে, আমি যাই। আঙ্কেল বলে হ্যাঁ হ্যাঁ যা, তবে হ্যাঁ আমার মাল খাওয়ার ব্যাপারে যেন তোর মাকে বলিস না, তাহলে তোর ব্যাপারটাও তোর মাকে বলবো না, ঠিক আছে? দীক্ষা ঠিক আছে বলে কোনো রকমে যান বাঁচিয়ে কেটে পড়ে। তো পরের দিন দীক্ষার মা বাবা চলে যেতেই এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপর কোনো কথা নেই, দীক্ষা দৌড়ে এসে অমরের কোলে ঝাঁপ দিয়ে ওঠে। আর প্রার্থনা ঝাপাঝাপি পারে না, তাই নর্মাল হাক করেই চালিয়ে নেয়। বিকেলবেলায় এরা একটা রেস্টুরেন্টে খেতে আসলে সবাই যেখানে মুরগির রোস্ট অর্ডার করে সেখানে দীক্ষা নিরামিষ অর্ডার করে। এটা দেখে আদিব কারণ জানতে চাইলে দীক্ষা বলে আমি বন্য প্রাণীর ফটোগ্রাফি করি, তাই প্রাণীদের প্রতি আমার আলাদা একটা মায়া আছে, এই জন্য আমি কোনো প্রাণীর মাংস খাই না। এটা শুনে আদিব ছাড়া বাকি সবাই দীক্ষাকে নিয়ে ঠাট্টা করে। বাট আদিব দীক্ষার ফিলিংসটা বুঝতে পেরে দীক্ষার ফিলিংসের প্রতি সম্মান দেখাতে মাংস খায় না। এরপর খাওয়া শেষে বিল দেওয়ার সময় আসলে আদিব বিলটা দেওয়ার জন্য অনেক জোরাজোরি করে, বাট দীক্ষাই জোর করে বিলটা দেয়। এখানকার সিনগুলো এড়িয়ে না গিয়ে কেন এক্সপ্লেইন করতেছি তা পরে বুঝতে পারবেন। তো সিন এখান থেকে বর্তমানে আসলে আমরা দেখি আদিব তার বউয়ের থেকে ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে এসেছে। আপনাদের মনে আছে মুভি শুরুতেই কিন্তু আদিব বলেছিল যে তার ডিভোর্স হতে চলেছে। এখন আপনার মাথায় কয়টা বিষয় আসতেছে? ডিভোর্সের প্রসঙ্গে এসেছে, তার মানে আদিব তাহলে প্রার্থনাকে বিয়ে করেছিল। আবার মাথায় আসতেছে প্রার্থনাকে বিয়ে করেছিল, সেটা না হয় বুঝলাম, বাট ডিভোর্স হচ্ছে কেন? কি তাই তো? একটু দাঁড়ান, এর চেয়েও বড় ঝটকা খেতে চলেছেন। তো উকিল এসে আদিবকে বলে স্যার আপনার ডিভোর্সের সকল কাজ রেডি হয়েছে, আর ওই যে দেখুন আপনার ওয়াইফে চলে এসেছে। এটা শুনে আদিব পিছনে ফিরে তাকাতেই ওকে এটা তো দীক্ষা। আদিবের গার্লফ্রেন্ড তো ছিল প্রার্থনা, তাহলে এই দীক্ষা বউ হলো কি করে? আর প্রার্থনাই বা লাইফ থেকে কেটে পড়লো কিভাবে? তো আদিবের উকিল এসে আদিব ও দীক্ষাকে এভাবে জড়াজড়ি করে থাকতে দেখে বলে প্লিজ তোমরা এমনটা ক্লোজ হয়ে থেকো না, একটু ফাঁকা রেখে দাঁড়াও। বিচারক যদি তোমাদের মাঝে এমন মহব্বত দেখে তাহলে কিন্তু ডিভোর্স পাওয়া মুশকিল হবে। এটা শুনে দুজনের মন না চাইলেও দুজনে বাধ্য হয়ে একে অপর থেকে সরে যায়। দীক্ষা কাঁপা কাঁপা স্বরে বলে আমরা কি আজ সত্যিই ডিভোর্স পাবো? আদিব বলে উকিল তো পাবো বললো। এটা শুনে দীক্ষার মন খারাপ করে বলে তার মানে আজ থেকে আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হয়ে যাবে? এটা শুনে আদিব ইমোশনাল হয়ে দীক্ষাকে জড়িয়ে ধরে। দীক্ষা বলে আমরা কি স্বামী স্ত্রী হিসেবে শেষ একটা সেলফি নিতে পারি? এটা শুনে আদিব একটা শেষ সেলফি তোলে। এরপর আদিব সেই ফটোটা ব্রেকআপ নামের একটা ফোল্ডারে রেখে দিলে দেখি সেই ফোল্ডারে প্রার্থনার ফটোও রাখা আছে, মানে প্রার্থনার সাথে তাহলে আদিবের ব্রেকআপ হয়েছে। তো দীক্ষা ফোনটা নিয়ে প্রার্থনার সেই ফটোটা ওপেন করে আর সিন অতীতে প্রার্থনার সাথে আদিবের ব্রেকআপ হওয়ার সেই দিনটাতে যায়। আমরা দেখি আদিব হায়দ্রাবাদ থেকে কেন জানি প্রার্থনার গ্রামের বাসাতে চলে এসেছে। তো আদিব প্রার্থনার মায়ের কাছে প্রার্থনার খোঁজ করতেই সিন প্রার্থনার কাছে আসলে দেখি প্রার্থনা কেন জানি বিয়ের সাজে সাজতেছে, কিন্তু বর তো আদিব না, তাহলে বিয়েটা কার সাথে হচ্ছে? আর সবচেয়ে বড় কথা আদিবকে রেখে অন্য কারোর সাথেই বা কেন হচ্ছে? তো যাই হোক
আদিব এসেছে এটা শুনে প্রার্থনা অনেক খুশি হয়ে বেরিয়ে আসলে প্রার্থনাকে এমন শাড়িতে দেখে আদিবের বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে আসে। প্রার্থনা এসে বলে, সরি তোমাকে জড়িয়ে ধরতে পারছি না, অন্যরা মাইন্ড করবে, এই বলে প্রার্থনা শুধু হ্যান্ডশেক করে। তো প্রার্থনা আদিবকে ভিতরে এনে তার মাকে বলে, মা এ আদিব আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের এলাকাতে বিয়ের অনুষ্ঠান কিভাবে হয় সেটা দেখার জন্য এসেছে। এমন সময় একটা মেয়ে এসে বলে, আন্টি বর চলে এসেছে। এটা শুনে সবাই আদিবকে রেখে বরকে রিসিভ করে আনলে বর যখন আদিবের সামনে দিয়ে বাসায় ঢোকে তখন আদিব অসহায়ের মতো সেটা চেয়ে চেয়ে দেখে। এরপর প্রার্থনা যখন বরের সাথে বসে ধর্মীয় শাস্ত্রগুলো পালন করতে শুরু করে তখন আদিব আর নিজেকে সামলাতে না পেরে একা পাশের রুমে বসে থেকে অসহায়ের মতো ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর যখন প্রার্থনা তার হবু বরের সাথে পার্সোনাল আলাপ করতে বাড়ির পিছনে যায় আর সেটা আদিব রুমের ভিতর থেকে দেখতে পাই তখন আদিব আর নিজেকে কিছুতেই সামলাতে পারে না। সে প্রার্থনাকে কিছু না বলে একা বাসা থেকে বের হয়ে চলে আসে। তো আদিব পথের মাঝে চলে আসলে প্রার্থনার কল আসে। আদিব কলটা রিসিভ করলে প্রার্থনা বলে, তোমাকে কোথায় দেখছি না কেন? আদিব বলে, সরি আমি আসলে চলে এসেছি। এটা শুনতেই প্রার্থনা ইমোশনাল হয়ে বলে, কি তুমি চলে গেছো মানে? তুমি এখন কোথায়? আদিব বলে, প্রায় হায়দ্রাবাদের কাছে চলে এসেছি, তোমাকে জানিয়ে আসতে চেয়েছিলাম বাট তুমি অনেক বিজি ছিলে তাই সুযোগ হয়নি। এটা শুনে প্রার্থনা ইমোশনাল হয়ে সরি বলে। অনুষ্ঠান শেষে ফ্রি হলে কল করিও, ভালো থেকো, মিস ইউ। উত্তরে প্রার্থনা বলে, আই লাভ ইউ আর আই মিস ইউ টু। লে জ্বালা। প্রার্থনা আদিবকে এতটা ভালোবাসে তাহলে বিয়েটা অন্যজনকে করছে কেন? আর এদিকে আবার আদিবই বা দীক্ষাকে বিয়ে করেছে কেন? তো এই কাহিনীতে মোড় ঘোরানোর রহস্যটা বিয়ের দ্বিতীয় পার্টে জানতে পারবেন। আর দ্বিতীয় পার্টের স্পেশালিটি হলো দ্বিতীয় পার্ট পুরোটাই অস্থির রোমান্স এবং কমেডিতে ভরপুর। যেমন ইমোশন হবেন তেমন হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। তো যদি একই সঙ্গে দুইটি পার্টি আপলোড করে থাকি তাহলে দেখুন এখন স্ক্রিনে দ্বিতীয় পার্টটি ভেসে উঠতেছে, সেখানে ক্লিক করলে দ্বিতীয় পার্টটি দেখতে পারবেন। আর যদি স্ক্রিনে দ্বিতীয় পার্টটি শো না করে তার মানে আজকে দ্বিতীয় পার্টটি আপলোড হয়নি, এটা আপলোড হবে 1-2 দিন পর। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ইফতারে বেশি বেশি তরমুজ খাবেন। টেক কেয়ার, বাই বাই। এই যে মধু, এই যে মধু, ওই কিরে মধু রসমালাই